দাদা একটু ইন্টারাপ্ট করছি, বলছি হ্যাঁ রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে, করো। ঠিক আছে, ওকে। চেষ্টা করব তিনটেই যাতে আমাদের হয়ে যায়। তো ফার্স্ট আমরা যেগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা করব সেটা বলে দিই, যে ডাউট গুলো কি কি ছিল, কি কি জিনিস নিয়ে আলোচনা হবে, খুব ভালো করে শুনবে। তো আজকে ডাউট যেটা ছিল সেটা হচ্ছে একটা এইচডিআই নিয়ে পেয়েছিলাম। রিক আমাকে বলেছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্যালকুলেশন কি করে হয় সেটা বুঝিয়ে দেওয়া। এটা কেউ জানবে না আশা করি, কারণ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্যালকুলেশন বোঝানোর সাহস তোমাদের কোনো বইও দেখায়নি, আর কোনো টিচারও দেখানোর সাহস করবে না আমি জানি। তো হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের ক্যালকুলেশন আমরা বোঝার চেষ্টা করব এবং ক্লিয়ার কাট বুঝবো। এটা এত ডিটেলসে ডাব্লিউবিসিএস এর লাগে না, তাও কেন এই টপিকটা আমি বোঝাতে চাইছি, কারণ এইচডিআই থেকে ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করে এবং মেন্স পরীক্ষা অনেক সময় একটু ডিটেলসে কোয়েশ্চেন আসতে পারে, আর ডেফিনেটলি ইন্টারভিউতে এইচডিআই এখন চর্চায় আছে। তো আমাদের এই বিষয়টা গোটাটা বুঝে নেওয়া উচিত, নিজেদের জন্য বোঝা উচিত, পরীক্ষার জন্য বোঝা উচিত, ইন্টারভিউ এর জন্য বোঝা উচিত। তো এইচডিআই ক্যালকুলেশনটা শিখবো নেক্সট। সুদীপ্ত আমাকে বলেছিল, জানি না তারা ক্লাসে আছে কিনা যারা বলেছিল ডাউটের কথা। সুদীপ্ত নামে একজন আমার কাছ থেকে বুঝতে চেয়েছিল, সেটা হচ্ছে স্যার বিপিএলআর বিপিএলআর হ্যাঁ, বেস রেট, এই দুটো জিনিস কি, কেন গভর্নমেন্ট হঠাৎ করে বিপিএলআর আর বেস রেট বন্ধ করে দিয়ে অন্য আরেকটা স্ট্যান্ডার্ড অর্থাৎ এমসিএলআর এ সরে আসলো আরবিআই, সেটা ব্যাখ্যা করে দিই। কি বিপিএলআর প্রথমে ছিল, তারপর এলো বেস রেট। বেস রেট কি, বিপিএলআর কি, এগুলো কিন্তু আমার ভিডিওতে এমনি আছে, তবে ডিটেলসে নেই। তো সেটা, আর এখন এই দুটোকে বাদ দিয়ে নতুন সিস্টেম এসছে এমসিএলআর, কেন এসছে, পার্থক্যটা কি, এই সম্পর্কে ব্যাখ্যা করে দেওয়া, এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। আর আরেকটা ডাউট এসছিল, সেটা হচ্ছে ইউনিটারি ডিমান্ড কার্ভ। ইউনিটারি ডিমান্ড কার্ভটা কি জিনিস স্যার? ইউনিটারি ডিমান্ড কার্ভ যদিও আমার ডিমান্ড কার্ভ চ্যাপ্টারে আছে, তা সত্ত্বেও এটা বলা হয়েছিল যে আরেকবার যেন বুঝিয়ে দেওয়া হয়। তো এই তিনটে টার্গেট করে আজকের ক্লাস, যে এই তিনটে বিষয় তোমাদের একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাতে যায়, সেই জন্য আজকের ক্লাস। আমি চেষ্টা করব তিনটেই কভার আপ করা। তো ফার্স্টে এসডিআই করব, তারপর বিপিএলআর করব, তারপর যদি টাইম থাকে ইউনিটারি কার্ভ করব, না হলে নেক্সট দিন সেটা শিফট হয়ে যাবে। তো প্রথম আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট, আর বর্তমান ইকোনমিক্স এর পরিপ্রেক্ষিতে এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, তো প্রত্যেকের বোঝাটা দরকার। তো সেটা আমরা বুঝে নিই। ফার্স্টেই চলে যাই এইচডিআই। তো আমি এটা কিন্তু আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, মানে আমি এক্সেপশনাল জিনিসগুলো করছি। এখানে এইচডিআই কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, এই ব্যাখ্যা কিন্তু আমি দেব না, কারণ সেগুলো অলরেডি ভিডিওতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি ইন ডিটেলস আলোচনাটাই যাই। ফার্স্টেই বলে দিয়ে একবার যখন বলছি যে 1990 সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এই এইচডিআই ইন্ডেক্স প্রথম করেছিল, এবং এই এইচডিআই ইন্ডেক্স অনুযায়ী এইচডিআর প্রকাশিত হওয়া শুরু করে। এইচডিআর মানে কি, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ওপর বেসিস করে তৈরি করা হয়। ইউএনডিপি এটা প্রকাশ করে 1990 সাল থেকে এটা প্রকাশ করা স্টার্ট হয়, এবং 1990 সালে এই যে এইচডিআই হয়েছিল এর জন্য ইউএনডিপি একটা কমিটি করেছিল, যার কমিটির প্রধান কে ছিল, মেহবুবুল হক। তোমরা নাম জানো সবাই, এগুলো যথেষ্ট ভালো করে তোমাদের পড়া আছে সবারই, মেহবুবুল হক। এবং মনে রাখবে ওই কমিটিতে কিন্তু অমর্ত্য সেনও ছিল, কিন্তু তিনি কখনোই চেয়ারম্যান ছিলেন না। চেয়ারম্যান ছিল কিন্তু মেহবুবুল হক, এবং কমিটির সাধারণ মেম্বার হিসেবে অমর্ত্য সেন ছিলেন। তো এই হচ্ছে আমাদের মেহবুবুল হক, ইনি চেয়ারম্যানশিপ করেছেন। এই হচ্ছে আমাদের গোটা বিষয়। এরা এইচডিআই করেছিল, এবং ইউএনডিপি এইচডিআই এর উপর ভিত্তি করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপর ভিত্তি করে কি করে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট করে। অর্থাৎ মানুষের বসবাসের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা কি প্রকাশ করে, যে মানুষের বসবাসের জন্য পারফেক্ট এবং নিকৃষ্ট কান্ট্রি কোনগুলো। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কিন্তু ইকোনমিকে দেখায় না, বা জিওগ্রাফিকে দেখায় না, বা রাজনীতিকে দেখায় না।
হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কিন্তু কার, হ্যাঁ, মেঘনাথ দেশাইয়ের নেতৃত্বে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তৈরি হয় প্রথমবার। ক্লিয়ার? তো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা কিসের কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে কি আমাদের কোন দেশ মানুষের বসবাসের জন্য কতটা যোগ্য, মানে কোন দেশ থাকার জন্য উৎকৃষ্ট, কোন দেশ বসবাসের জন্য নিকৃষ্ট, এটাকে বোঝায় হচ্ছে এইচডিআর বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। পরিষ্কার? তো এবার জানি যে এইচডিআইটা কিসের ওপর, এই ইন্ডেক্সটা কিসের ওপর ভিত্তি করে করা হয়। খেয়াল রাখবে এই ইন্ডেক্সটা তিনটে জিনিসের ক্ষেত্রে দেখা হয়। একটা হচ্ছে তিনটে জিনিসের উপর ভিত্তি করে করা হয়, একটা হচ্ছে হেলথ, 2 নাম্বার হচ্ছে এডুকেশন, কি কি উপর ভিত্তি করে, হেলথ, এডুকেশন, আর 3 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই তিনটেকেই গুরুত্ব দেওয়া হয়, এই তিনটেই হচ্ছে ডিমেনশন, এটাকে ডিমেনশনও বলে, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো। দিস ইজ নোন অ্যাজ ডিমেনশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা কিন্তু ডিমেনশন, এটা কিন্তু ইন্ডিকেটর নয়। কি বললাম? দিস আর ডিমেনশন, ডিমেনশন মানে ফিল্ড, এই দিক, ডিমেনশন মানে দিক। এই তিনটে দিক হচ্ছে এইচডিআই নির্বাচন করার, এই তিনটে হচ্ছে দিক। লাস্টে এটা কি বললাম? স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই তিনটে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নির্দেশ করার বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেট করার তিনটে দিক। এই তিনটে দিকের ওপর ইন্ডিকেটর আছে, এই তিনটে দিকের ওপর কি আছে? ইন্ডিকেটর আছে। তো হেলথের ক্ষেত্রে কোনটাকে দেখা হবে? হেলথ তো গোটাটা দেখা সম্ভব না, হেলথের ইন্ডিকেটর হিসেবে হেলথের দিক থেকে কোনটাকে দেখা হবে? মানে তুমি বললে কৃষিকাজ দেখবো, কৃষিকাজ দেখবো মানে তো সব কৃষির মাল দেখতে পারি না। কৃষিকাজ দেখবো মানে আমি কৃষিকাজ হচ্ছে দিক, ডিমেনশন, আর তার মধ্যে ধান চাষটা আমি দেখবো, এটা হচ্ছে ইন্ডিকেটর। তো হেলথ হচ্ছে ডিমেনশন, তিনটে ডিমেনশন আছে, তিনটে দিক দেখা হবে, কি হেলথ, এডুকেশন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। এবার তার মধ্যে কি ধান গাছ কোনটা? ধান গাছটা হচ্ছে ইন্ডিকেটর। তো হেলথের মধ্যে কি দেওয়া হবে? হেলথের মধ্যে দেখা হবে লাইফ এক্সপেক্টেন্সি, কি লাইফ এক্সপেক্টেন্সি বা এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, জন্মের সময় ওর লাইফ এক্সপেক্টেন্সি মানে কত বাঁচার ও আশা করতে পারে। একজন ব্যক্তির জন্মের সময়, ব্যক্তি না বাচ্চার, একজন বাচ্চার জন্মের সময় ও কতটা লাইফ আশা করতে পারে, কতটা লাইফ। মানুষ ভারতবর্ষের ক্ষেত্রে লাইফ কতটা হবে? আমার বাচ্চা বাঁচবে 65 বছর, বা আমার ভাবছে যে এর নামলো ল্যান্ড করেছে যখন, এ 65 থেকে 70 বছর বাঁচবে। কেন এটা বলি? কারণ ভারতবর্ষে অ্যাভারেজে লোক 65 থেকে 70 বছর বাঁচবে। হ্যাঁ, অনেকে তো 30 বছরে অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু জন্মের সময় কি তার লাইফ এক্সপেক্টেন্সি আমরা 30 বছর ধরি না। তখন আমরা কোনটাকে লাইফ এক্সপেক্টেন্সি ধরবো? যত বছর ভারতবর্ষের জেনারেলাইজড মানুষ বাঁচে। কেউ কেউ তো 100 বছর বাঁচে, তাই বলে আমরা ধরতে পারি না যে আমিও 105 বছর বাঁচবো। তো লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য বার্থ মানে জন্মের সময় একটা বাচ্চা কতদিন বাঁচবে আশা করা যায়। একটা তিমি মাছের বাচ্চা 200 বছর আশা করা যায়, একটা কুকুরের বাচ্চা হয়তো আমি আশা করছি 8 বছর বা 10 বছর, মানুষের বাচ্চার ক্ষেত্রে আমি আশা করছি কত? ভারতের ক্ষেত্রে 65 বছর বাঁচবে। এখন ভারতের এটা 65 যাচ্ছে, তাই জন্য আমি বারবার 65 কথাটা বলছি। তো 65 বছর তাহলে বাঁচবে। তো এইটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। হেলথের ক্ষেত্রে হেলথ যে ডিমেনশন তার ইন্ডিকেটর হচ্ছে এটা। এবার চলে আসি এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশনের ক্ষেত্রে ইন্ডিকেটর কি? এডুকেশনের ক্ষেত্রে দুটো ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এডুকেশনের ক্ষেত্রে দুটো ইন্ডিকেটর ব্যবহার করা হয়। একটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং, ভালো করে লিখে নাও, মিন ইয়ার অফ স্কুলিং। প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেবো, কোনো কিছু অসুবিধা থাকবে না। আজকে এইচডিআই আমরা মেহবুবুল হকের থেকেও বেশি জেনে যাব। নেক্সট হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। স্যার এটা কিসের কি হলো? দুটো কেন? মিন ইয়ার অফ স্কুলিং কেন আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং কেন? কেন এটা দুটো নেওয়া হলো? মিন ইয়ার অফ স্কুলিং, মিন ইয়ার অফ স্কুলিং আমি শর্টে লিখছি। এটা কি? এটা হচ্ছে যারা 25 বছর অ্যাবাভ, 25 অর অ্যাভাব, তাদের ক্ষেত্রে, তাদের তো পড়াশোনা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে
তারা কত বছর পড়েছে, কত বছর পড়েছে, তারা তো বড়, তারা কত বছর পড়াশোনা করেছে সেই সংখ্যাটাকে বলা হয় মিন ইয়ার অফ স্কুলিং। দেখা গেল আমাদের দেশে 25 বছর আপ যারা জনগণ, তারা হয়তো দেখা গেল 12 বছর স্কুলিং করেছে অ্যাভারেজে গোটা ভারতবর্ষে। তো 25 বছর অর অ্যাভাব যারা জনগণ, তারা কত বছর পড়াশোনার জন্য ফর্মাল এডুকেশনে নিজের লাইফ নিয়োগ করেছে, সেইটাই হচ্ছে তার অ্যাভারেজ হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং। পরিষ্কার? 25 বছরের নিচের গুলো নয় কিন্তু, 25 বছরের উপরে, ভালো করে ক্লিয়ার করে নাও, 25 বছরের উপরে যারা ব্যক্তি, তারা কত বছর নিজের জীবনের পড়াশোনা বা একাডেমিক, তুমি এখন ডাব্লিউবিসিএস করছো আমার কাছে এটা নয়, একাডেমিক পড়াশোনা কত বছর চালিয়েছে অ্যাভারেজে গোটা ভারতবর্ষের যারা 25 ইয়ারের বেশি আছে, সেইটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং। দেখা গেল 12 বছর পড়েছে অ্যাভারেজে সবাই, সবাই তো আগেকার দিনের মানুষ যারা 70 বছর তারা তো খুব বেশি পড়েনি। তো এরকম ব্যাপারটা হচ্ছে, তো 25-এর বেশি হলে এটা। আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, এটা কি, যারা 25-এর নিচে 25 লেস, তারা কত বছর পড়াশোনা করছে তাদের জীবনে, এটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। কারণ তাদেরটা আরো বাড়তে পারে। দেখা গেল 25 বছরের নিচে যে আছে 10 বছর, সে পড়েছে 3 বছর এখন অব্দি, বা 5 বছর পড়েছে, তার তো আরো এক্সট্রা বাড়বে। তো এই জন্য এটাকে এক্সপেক্টেড বলে। কি, মিন ইয়ার অফ স্কুলিং দুটোই হচ্ছে একাডেমিক পড়াশোনা কত বছর করেছো, কিন্তু মিন ইয়ার অফ স্কুলিং কি 25-এর বেশি যাদের ধরা হয় তাদের পড়াশোনা একাডেমিক শেষ, তাই জন্য তাদেরটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং, যে কত বছর পড়ে ফেলেছে বা শেষ করেছে। আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং কি, যারা আন্ডার 25 আছে, তারা একাডেমিক পড়াশোনা যত বছর করেছে বা ভবিষ্যতে করবে, সেইটা হচ্ছে ইউআইএস বা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস দেখা হয়, দুটো জিনিস থেকে কি করে পড়ে ক্যালকুলেশনে আমি এখনো আসিনি, সেটা আসছি, ইচ অ্যান্ড এভরি জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলে আসছি স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে কি নেওয়া হয়েছে, এর ইন্ডিকেটর কি নেওয়া হয়েছে, এর ইন্ডিকেটর নেওয়া হয়েছে ন্যাশনাল ইনকাম, কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছে গ্রস। খেয়াল রাখবে, যারা পড়াশোনা করেছো তারা জানো ন্যাশনাল ইনকাম কিন্তু আমাদের এখানে নেট ন্যাশনাল প্রোডাক্টকে বলা হয় ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। তোমাদের ইয়ের চ্যাপ্টারে এটা সবাই পড়েছো, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে। কিন্তু এখানে বলে দিয়েছে এটা তো অল ওভার, এটা তো শুধু ইন্ডিয়াকে দিয়ে নয়, এটা তো গোটা পৃথিবীকে দিয়ে। তো এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইউএনডিপি ঠিক করে দিয়েছে গ্রস ন্যাশনাল ইনকাম অ্যাট, না গ্রস ন্যাশনাল ইনকাম পরে অ্যাড বলছি, পার ক্যাপিটা। পার ক্যাপিটা মানে প্রত্যেক মাথা পিছু, পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম, সেটা কিসে বলে দিয়েছে, অ্যাট দ্য রেট অফ পিপিপি, পারচেসিং পাওয়ার প্যারিটির উপর ভিত্তি করে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, মানে মাথা পিছু, পিপিপি মানে কি, ক্রয় ক্ষমতা, মানে মাথা পিছু প্রত্যেকটা ভারতীয়র কেনার ক্ষমতা, এটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা এট দ্য রেট পিপিপি। যারা এটা বুঝতে পারলে না, তার মানে তারা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা দেখোনি, ভালো করে দেখে নেবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম, নেট ন্যাশনাল কিন্তু নয়, খেয়াল রাখবে এটা ভারতের ইন্ডিকেটর না, এটা ইউএনডিপি ঠিক করা, ইউএনডিপি স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য ঠিক করে দিয়েছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, সেটাও আবার ঠিক করে দিয়েছে পারচেসিং পাওয়ার প্যারিটিতে। ক্লিয়ার? এই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 3খানা ডিমেনশন এবং তার মোট 4খানা ইন্ডেক্স। এবার আমরা দেখি, মানে ডিমেনশন মানে দিক, মানে কৃষিকাজ, আর ইন্ডেক্স মানে হচ্ছে ধান গাছ। ঠিক আছে, এইভাবেই মনে রাখবে, তাহলে মনে থাকবে ব্যাপারটা। এবার দেখি এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কত হতে পারে, এটার উপরেই কিন্তু ক্যালকুলেশন নির্ভর করছে। কি ভ্যালু বললাম, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু, মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত। তো দেখে নি এর উপরেই ক্যালকুলেশন নির্ভর করছে। আমি আগে সবার আগে কি করি, ডিমেনশন গুলো তো বুঝে গেছি, আমি ইন্ডেক্স গুলো লিখি, একটা চার্ট তৈরি করে দিই। ইন্ডিকেটর, ইন্ডিকেটর মানে যেগুলো আমরা চারটে পড়লাম সেই ইন্ডিকেটর। আর তারপরে করি ভ্যালু, তারপরে করি ভ্যালু, আর তারপরে লিখি ইন্ডেক্স, তারপর লিখছি ইন্ডেক্স। তো ভ্যালুর মধ্যে আবার এইটা আমি ইন্ডিকেটর করে দিয়েছি,
ভ্যালুর মধ্যে আবার মাঝখান থেকে ফাটিয়ে দেবো, কারণ ভ্যালুতে আবার আমরা কি পড়বো, একটা পড়বো ম্যাক্সিমাম আর একটা পড়বো মিনিমাম, মানে ম্যাক্সিমাম কত এক্সপেক্ট করতে পারি লাইফ, মিনিমাম কত এক্সপেক্ট করতে পারি এটা বলে দিচ্ছি। আর ইন্ডেক্স তো ইন্ডেক্স। তো ফার্স্ট ইন্ডিকেটর আমাদের কি ছিল, লাইফ এক্সপেক্টেন্সি, আমি এখানে শর্টে লিখছি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। প্রথম ইন্ডেক্স এটা ছিল। এটার ম্যাক্সিমাম ভ্যালু ইউএনডিপি যেটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে 85, 85। এটা হচ্ছে হাইয়েস্ট লাইফ এক্সপেক্টেন্সি একটা বার্থ, এটা বলে দিয়েছে ইউএনডিপি। ইউএনডিপি বলে দিয়েছে তুমি চাইলেও 110 বার্থ দেখাতে পারবে না তোমার দেশে। হাইয়েস্ট বার্থ হওয়া সম্ভব পৃথিবীর বিচারে, ওরাও প্রচুর বিচার করে, ট্যালি করে বের করেছে যে ম্যাক্সিমাম বার্থ একটা দেশের লাইফ এক্সপেক্টেন্সি 85 হতে পারে, তার বেশি কোনো মানুষ কোনো দেশের অ্যাভারেজ মানুষ বাঁচে না। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম, ওরা ট্যালি করে সর্বোচ্চ দেশগুলো দেখে যেটা ঠিক করেছে। আর মিনিমাম কত, মিনিমাম 20 বছর, বলছে 20-র নিচে কোনো জায়গার কোনো দেশের অ্যাভারেজ আয়ু হতে পারে না, যে 20 বছরও বাঁচ না, 20 বছরের আগে সব লোক মরে যাচ্ছে, এটা হয় না। ওরা বলছে মিনিমাম 20 আর ম্যাক্সিমাম 85 লাইফ এক্সপেক্টেন্সি ধরা যেতে পারে। তো এর এই 85 আর 20 এর মাঝখানে কোনো একটা কিছু হয়, তাই তো? প্রত্যেক দেশে ম্যাক্সিমাম 85, 20, ভারতের যেরকম 65 আছে মাঝখানে। তো যেটা সেই দেশের হয় সেটাকে, এর থেকে যে ইন্ডেক্সটা পাই সেটা কি নামে পরিচিত, সেটা পরিচিত হচ্ছে এলইআই, মানে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। মনে রাখবে 3টা ইন্ডেক্সের মিলিত রূপ হচ্ছে এইচডিআই। তো একটা পেয়ে গেলাম ইন্ডেক্স, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, যেটা ম্যাক্সিমাম কি বাড়তের সময় 85, ম্যাক্সিমাম 85, মিনিমাম কত হতে পারে 20। ক্লিয়ার? এবার নেক্সট ইন্ডিকেটরে চলে যাই, এবার আমরা, সেটা হচ্ছে নলেজ বা এডুকেশনের যে ইন্ডিকেটর। ফার্স্টে কি ছিল, মিন ইয়ার অফ স্কুলিং। মিন ইয়ার অফ স্কুলিং মনে আছে তো, কি বলেছিলাম? মিন ইয়ার অফ স্কুলিং মানে কি, 25 বছর এবং তার ঊর্ধ্বের লোকেদের একাডেমিক সময়সীমা, একাডেমিক পড়াশোনা কত বছর তারা পড়েছে সেই সময়সীমা। এটা বলে দিয়েছে ম্যাক্সিমাম হতে পারে, সর্বোচ্চ হতে পারে 15 ইয়ার্স, 15 বছর। এটা সর্বোচ্চ 15 হতে পারে, আর সর্বনিম্ন হতে হবে পারে অশিক্ষিত, জীবনে পড়েইনি কোনোদিন। মানে এটার ম্যাক্সিমাম মিন মানে 25 বছরের ঊর্ধ্বের যাদের একাডেমিক ইয়ার, সেটা সর্বোচ্চ হতে পারে 15, আর মিনিমাম হতে পারে সে একদম কিছু জানে না, 0। ক্লিয়ার? এটা বলে দিয়েছে। আর আরেকটা কি বলেছে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং কি, যাদের এখনো বাড়তে পারে, অর্থাৎ যারা 25 বছরের নিচে, যারা ইয়ং জেনারেশন, তাদেরটা ম্যাক্সিমাম কত হতে পারে 18, আর মিনিমাম কত হতে পারে 0। অশিক্ষিত তারাও হতে পারে, তাহলে 18 হতে পারে তাদের ম্যাক্সিমাম, এটা এক্সপেক্টেড, আর মিনিমাম হতে পারে 0। আর এই দুটোকে মিলে এর মাঝখানে কোথাও একটা হয়। ভারতের ক্ষেত্রে এই এমওয়াইএস খুবই পুয়ার, 5.4 না জানি এরকম কত একটা হয়েছে এবার, খুবই খারাপ অবস্থা ভারতে, এডুকেশনটা ভারতবর্ষ পিছিয়ে আছে। তো এটার ক্ষেত্রে এটার যে ইন্ডেক্সটা আমরা পাই সেটাকে বলা হয় ইআই। কি বলা হয়? ইআই, মানে এডুকেশনাল ইন্ডেক্স। তাহলে দুটো ইন্ডেক্স পেয়ে গেলাম, এলইআই আর ইআই। স্যার এখান তো দুটো আছে, দুটো থেকে ইন্ডেক্স একটা কি করে হয়ে গেল? হ্যাঁ, দুটোর থেকে ইন্ডেক্স একটা করা হয়, কিভাবে করা হয়, এক্স প্লাস ওয়াই বাই 2, অর্থাৎ দুটোর অ্যাভারেজকে নেওয়া হয়। অর্থাৎ এটাই বেরোলো আমার, মনে করো প্রথম উপরেরটা হলো 5 আর নিচেরটা হলো 10, তাহলে আমরা কি করব, 5 প্লাস 10 বাই 2, মানে কত হচ্ছে 7.5 হলো আমাদের ইআই। ক্লিয়ার? তাহলে দুটোকে মার্চ করে এক করে নিয়ে ইআই বের করা হয়। আমি দ্বিতীয় ইন্ডেক্সটাও পেয়ে গেছি। এবার চলে যাই থার্ড ইন্ডিকেটর আমাদের কি ছিল? স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং না, জিএনআই পার ক্যাপিটা, আমি ডিমেনশনটাই বলে দিচ্ছিলাম। পারচেসিং পাওয়ার প্যারিটি জিএনআই পার ক্যাপিটাতে, অর্থাৎ আমাদের প্রতিটা ব্যক্তির ক্রয় ক্ষমতা কত হতে পারে। এটা বলছে এটা মিনিমাম কোন দেশের ক্রয় ক্ষমতা হতে পারে $100। $100, খেয়াল রাখবে এটা কিন্তু 1 বছর, অর্থাৎ 1 বছরে তারা $100 মাল কেনার ক্ষমতা রাখে, এটা হতে পারে মিনিমাম।
আর ম্যাক্সিমাম কত হতে পারে? $৭৫,০০০। অর্থাৎ এক বছরে $৭৫,০০০ মাল কেনার ক্ষমতা একজন ব্যক্তি রাখে, এটা হতে পারে। মিনিমাম $100 মাল কিনবে, ম্যাক্সিমাম এক বছরে একজন ব্যক্তি, কিন্তু এক বছরে একজন ব্যক্তি মিনিমাম $100 মাল কিনবে, অথবা এক বছরে একজন ব্যক্তি মিনিমাম ম্যাক্সিমাম $৭৫,০০০ মাল কিনবে, এর কমে বা বেশিতে নেই। এটা ইউএনডিপি ঠিক করে দিয়েছে। তো এটার থেকে আমরা যেটা পাই সেটা কি পাই? এটার থেকে আমরা যেটা পাই সেটা পাই হচ্ছে জিএনআই। কি পাই? জিএনআই, সেটা হচ্ছে জিএনআই ইন্ডেক্স। এটার থেকে আমরা পাই সেটা হচ্ছে জিআই, বা অনেক জায়গায় জিএনআই ও লেখা থাকে। এটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইন্ডেক্স বা গ্রস ইন্ডেক্স নামে পরিচিত, জিআই বা জিএনআই। এই তিনটে সংমিশ্রণে তৈরি হয় কি? এইচডিআই। এবার এই তিনটের ভ্যালু কি করে ঠিক করা হয়? ভ্যালু কিভাবে, আচ্ছা ভুল প্লেসে লেখা হচ্ছে, আচ্ছা ঠিক আছে অঞ্জন, মুখে তো বলে দিচ্ছি। তো এই তিনটের ভ্যালু কিভাবে ঠিক করা হয় এবার আমরা সেটা দেখি, খুব ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি যে $75,000 লিখলেন, এটা তো মিনিমামের ওখানে লিখলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝে নাও, এটা এখানে হবে, এটা এখানে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ওটা একটু অ্যাডজাস্ট করে নিবে, খেয়াল নেই তো, পড়াতে গিয়ে ওটা ফ্লোতে চলে যায় আর কি। তো ৭৫,০০০টা তাহলে এদিকে করে নাও, এটাকে এদিকে করে নাও। তো যাই হোক, তো এই ইন্ডেক্সে এবার আমি দেখি এর মানগুলো আমি কিভাবে নেব। এবার দেখে নাও, ইন্ডেক্স যাই হোক চিন্তা নেই, মান কিভাবে ক্যালকুলেশন হয়? মান কি করে ক্যালকুলেশন হয় দেখে নি। মান ক্যালকুলেশন হয় সব সময়, মানে আমরা এইচডিআই এর ক্ষেত্রে যে মানটা নিই সেটা কিভাবে ক্যালকুলেশন হয়? তিনটের ক্ষেত্রেই সেম নিয়ম। কিভাবে ক্যালকুলেশনটা হয় খুব মাথায় ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এইটা হচ্ছে প্রতিটা ইন্ডেক্সের ক্যালকুলেশন এইভাবে হয়। কি বললাম? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, আর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? এবার দেখিনি তাহলে ক্যালকুলেশন কি হয়। মনে করো আমরা আমরা প্রথমটা নিচ্ছি এলইআই। এলইআই থেকে আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কতটা নেব? দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 85, আর মিনিমাম ভ্যালু কত আছে? 20। দেখে নিয়েছো? তাহলে এলইআই থেকে আমি কতটা নেব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে? এলইআই থেকে দেখে নি, নেব কি অ্যাকচুয়াল ভ্যালু, মানে ভারতবর্ষে কত ভ্যালু, ভারতবর্ষের ভ্যালু ধরলাম 65, ভারতবর্ষের গড় আয়ু হচ্ছে 65, তাহলে ভারতবর্ষের অ্যাকচুয়াল ভ্যালু মানে 65 মাইনাস মিনিমাম ভ্যালু কত দেখে নিয়েছি। মিনিমাম ভ্যালু কত হতে পারে এলইআই এর ক্ষেত্রে? 20, তাহলে 20 মিনিমাম ভ্যালু 20, আর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু এলইআই এর ক্ষেত্রে কত? 85, তাহলে 85 মাইনাস 20 হয়ে গেল। তার মানে কত ভারতবর্ষের ক্ষেত্রে? আমি ভারতবর্ষেরটাই বের করে দিচ্ছি তোমাকে। 45/65, কাটাকাটি করো, 9/13। এইটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে কি এলইআই থেকে আমি এটা নেব। সেম ভাবে প্রত্যেকটা। আচ্ছা আমি পরেরটা দেখি। 5.539, একদম এই তো ক্যালকুলেশনও শিখে গেছে, বলেছিলাম না মেহবুবুল হকের মতো তোমরা জেনে যাবে, তো জানিয়ে দিলাম। এবার নিজেরাই ক্যালকুলেশন করে ফেলো, গুগল ফুগুল দেখার দরকার নেই। স্যার আমাকে সবকিছু বলুন, গিয়ে বলবে পার্লামেন্টে আমাকে সবকিছু বলুন, আমি ক্যালকুলেট করে দিচ্ছি, আপনাকে করতে হবে না। আচ্ছা মনে করো এটা দেখাই, মনে করো এমওয়াইএস দেখি, এমওয়াই মানে আমাদের ইআইটা দেখি, এডুকেশনাল ইন্ডেক্সটা দেখি। মনে করো এডুকেশনাল ইন্ডেক্স ইন্ডিয়াতে কি, এডুকেশনাল ইন্ডেক্স, এটার ক্ষেত্রে কি করব? সর্বোচ্চ মান সর্বনিম্ন জানি আমি কত, মনে করি এটা তো দুটো আবার বের করতে হবে। এমওআইএস এর ক্ষেত্রে বল করি মিন ইয়ার অফ, দেখো দুটো আছে, এই যে মিন ইয়ার অফ স্কুলিংটা আমি বের করি, 15 আর 0 আছে। তাহলে চলো দেখি
15 আর 0। ভারতবর্ষের ক্ষেত্রে এটার এক্সাক্ট মান হয়েছে 5.4। হ্যাঁ 5.4 এটা হচ্ছে এক্সাক্ট মান। মাইনাস কি, সব থেকে কম সর্বনিম্ন মান 0 হতে পারে অশিক্ষিত, সর্বোচ্চ মান 15, মাইনাস সর্বনিম্ন মান 0। তাহলে এ পেয়ে গেছি আমি, কত হচ্ছে 5.4/15। এটা হলো ইউআইএস এমওয়াইএস। তারপর সেম ভাবে ইউআইএস ও আমরা বের করতে পারি। কি হবে ইউআইএস থেকে কি নেব, ভারতবর্ষের ক্ষেত্রে এক্সাক্ট মান হয়েছে 11.7 মাইনাস 0, আর এটা সর্বোচ্চ মান হতে পারে 18, সর্বনিম্ন মান 0। তাহলে এটাও পেয়ে গেলাম 11.7/18। এই প্রত্যেকটা এরকম ভাবে আমরা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা এভাবে আমরা পেয়ে যাব। সেম ভাবে আমরা লাস্টেরটাও বের করতে পারি, লাস্ট ইন্ডেক্স যেটা জিআই আছে সেটাও বের করতে পারি। এবার মনে করো আমি পেয়ে গেছি ভারতবর্ষে জিআই হলো তিনটে, হলো ফার্স্টে এলইআই, এলইআই হলো 0.5, তারপর আমাদের এডুকেশনাল ইন্ডেক্স হলো 0.5, প্লাস আমাদের কি হলো লাস্টেরটা বেরোলো জিআই, এটাও বেরোলো 0.5। তিনটেই পয়েন্ট, আমি হিসেবের সুবিধার জন্য বলছি, এরকম বেরোয় না, যাই হোক আমি হিসেবের সুবিধার জন্য বলছি, তিনটেই 0.5 এসছে। এখনো কিন্তু আমরা এইচডিআই পৌঁছাইনি। এইচডিআইটা তাহলে কি করে পৌঁছাবে, এবার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চাই তো আমার, এইচডিআই পৌঁছাইনি, আমি নিজের কর্ড গুলোয় পৌঁছেছি এইচডিআই। এবার দেখো দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে বিফোর 2010, আচ্ছা এটা পরে বোঝাই, এখন আগে বলে দিই, আগে ক্লিয়ার করি একটা একটা করে। এইচডিআই কি করব, এইচডিআই হচ্ছে হয় কিউব রুট অফ তিনটে ইন্ডেক্স, কিউব রুট অফ এলইআই ইনটু কি হবে ইআই ইনটু জিআই। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কত হবে, কিউব রুট অফ 0.5 ইন্টু 0.5, ভারত ভেবো না ভারতবর্ষের এটা এইসব হিসেব শিখাচ্ছি এমনি, 0.5। তাহলে কিউব রুট অফ 0.5 মানে ভারতবর্ষের এইচডিআই ইন্ডেক্স হবে 0.5। এইচডিআই ইন্ডেক্স সর্বনিম্ন 0 হতে পারে আর সর্বোচ্চ কি হতে পারে 1 হতে পারে, এর মধ্যে ঘোরাফেরা করবে। ক্লিয়ার? ভারতবর্ষের ক্ষেত্রে 0.5। খেয়াল রাখবে এইচডিআই তিনটে ইন্ডেক্স বের করা তোমরা শিখে গেছো, তিনটে ইন্ডেক্স থেকে এইচডিআই বের করা হয় এইভাবে। এইটাকে বলা হয়, এটাকেও জানতে হবে, এটাকে বলা হয় জিওমেট্রিক মিনস। এটাকে কি নাম দিয়েছে, জিওমেট্রিক মিনস। এই যে গুণ করে সেটার কিউব রুট করা, এটা হচ্ছে জিওমেট্রিক মিনস। এটা ইউএনডিপি 2010 থেকে অ্যাপ্লাই করেছে, 2010 থেকে অ্যাপ্লাই করেছে। 2010-এর আগে কিন্তু জিওমেট্রিক মিনস এটা ঠিক ছিল না। তখন কি করা হতো, তখন সেম ভাবে বাকিগুলো বের করা হতো, আর লাস্টে এইচডিআই কি করা হতো, এইচডিআই করা হতো এলইআই ইন্টু ইআই ইন্টু জিআই ইন্টু নয় সরি সবকটা যোগ যোগ বাই 3, অর্থাৎ অ্যাভারেজ করা হতো, অ্যাভারেজ আগে করা হতো এই পদ্ধতি। আগে 2010-এর আগে ছিল এই পদ্ধতি, এইচডিআই ইজ ইকাল টু এলইআই প্লাস ইআই প্লাস জিআই বাই 3। মানে সেক্ষেত্রে কি হতো 0.5 প্লাস 0.5 প্লাস 0.5/3, মানে স্যার 0.5ই হচ্ছে। তো স্যার ইয়া কি মারছেন নাকি, এখানে একই এটাও তো একই হলো, তো দুটো করলে তো একই হয়। এটাকে বলা হয়, আগে বলে নি পার্থক্যটা কি, এটাকে বলা হয় অ্যারিথমেটিক, এটা পদ্ধতি ছিল অ্যারিথমেটিক মিনস। প্রশ্ন যদি আসে, এখন কিন্তু আমরা অ্যারিথমেটিক মিন থেকে সরে গিয়ে কোথায় গেছি, জিওমেট্রিক মিনসে গেছি। এখন আর অ্যারিথমেটিক মিনসে আমরা নেই, এখন আমরা জিওমেট্রিক মিনসে গেছি। স্যার দুটো দিয়েই তো উত্তর এক বেরোচ্ছে, আপনি কি ইয়ার্কি মারছেন, তাহলে চেঞ্জটা কি হলো? না, চেঞ্জটা কি ভয়ঙ্কর হয়েছে তোমরা দেখো। মনে করো যে কোনো দুটো ইন্ডেক্স নিয়ে দেখি, তিনটের হিসেব আমি করব না বোঝার জন্য। মনে করো আমি এলইআইটা নিলাম আর জিআইটা নিলাম, এই দুটো নিয়ে মনে করো আমাদের ইআইটা নেই, দুটো ইন্ডেক্সে এইচডিআই হয়, আমার বোঝার জন্য। মনে কোনো দেশের, এটা মনে করো কান্ট্রি 1 আর কান্ট্রি 2, এলইআই এর হলো 0.1 আর এর হলো 0.9। একটা দেশের কান্ট্রি 1 এর এলইআই মানে লাইফ এক্সপেক্টেন্সি খুব খারাপ ওই দেশের, কিন্তু ভালো লোকে ইনকাম করে, মানে 0.1 আর 0.9। আর কান্ট্রি 2 এর ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি হলো 0.5 আর জিআইও হলো মানে কামাইও হলো 0.5। এবার আমি এদের এইচডিআই বের করি তো,
আচ্ছা মনে করো অ্যারিথমেটিক ভাবে বের করছি, অর্থাৎ 2010-এর আগে যেভাবে হতো সেইভাবে বের করছি। কি 2010-এর আগে কি হতো? এক্স প্লাস ওয়াই প্লাই 2, মানে জাস্ট অ্যাভারেজ। তাহলে এটার অ্যাভারেজ কত হবে? এইচডিআই কত হবে? 0.1 প্লাস 0.9 বাই 2, এটা 3 হবে কারণ এখানে প্লাস আরেকটা হবে, আমি বোঝানোর জন্য বলছি। অ্যাভারেজ তাহলে তো এটাই হবে, দুটোর অ্যাভারেজ কত হবে? 0.1 প্লাস 0.9 মানে 1/2 মানে কত? 0.5। আচ্ছা এই কান্ট্রিটার অ্যাভারেজ কত হবে? C2 এর অ্যাভারেজ কত হবে? সেটাও 0.5 প্লাস 0.5 বাই 2 মানে কি হবে? 0.5। তাহলে দুটো কান্ট্রি একই রকম, কিন্তু জিওমেট্রিক মিনসে দেখো এটাই 2010-এর পরে, আফটার 2010 কি হয়েছে? জিওমেট্রিক মিনস হয়েছে। অর্থাৎ এইচডিআই যদি প্রথম কান্ট্রির মাপা হয়, প্রথম কান্ট্রির এইচডিআই যদি মাপা হয় কি হবে? স্কোয়ার রুট অফ কিউব রুট, কিন্তু এখানে আমি দুটো ধরে করছি তাই স্কোয়ার রুট 0.1 ইন্টু 0.9 মানে কত? কত হচ্ছে দুটো মিলে? 0.1 আর 0.9, তাহলে দেখো 0.09 তার স্কোয়ার রুট, তার মানে কত হচ্ছে? 0.3 হচ্ছে। আর দ্বিতীয়টার এইচডি কান্ট্রি 2 এর ক্ষেত্রে দেখো 0.5 ইন্টু 0.5, তার মানে কত হচ্ছে? 0.5 হচ্ছে। দেখো চেঞ্জ হয়ে গেল না? চেঞ্জ হয়ে গেল না দুটো? এখানে তো দুটোই 0.5 ছিল, অর্থাৎ দুটো দেশ একই রকম, কিন্তু এখানে কিন্তু দুটো দেশ একই থাকলো না। কারণ আমি যদি প্রকৃত অবস্থা দেখি, এইখানে খুব কামাই করছে, কিন্তু সেই কামাইয়ের মানে কি যদি লোকটাই না বাঁচে? লাইফ এক্সপেক্টেন্সি 0.1, সে 0.9 কামাই দিয়ে ভাই করবেটা কি? তুই তো মরেই যাবি দুদিন পর। তাহলে এটা কিন্তু আসলে উপায় বোঝার উপায় নেই। এই দেশটা বরং অনেক ভালো, কামাইও ভালো হচ্ছে, মোটামুটি লোক বাঁচছেও। তুমি কিন্তু এই দেশে যেতে চাইবে, এই দেশে যেতে চাইবে না কামাই বেশি হওয়া সত্ত্বেও। কিন্তু আগের এইচডিআই 2010-এর আগে এইচডিআই দেখে কিন্তু সেটা বোঝা যেত না, দু জায়গাতেই 0.5, তাই না? একটু কারো সাউন্ড অন আছে, একটু ঠিক করে দাও। দু জায়গাতেই 0.5, কিন্তু এখন আমরা চলে গেছি জিওমেট্রিক প্রোগ্রেশনে। জিওমেট্রিক মিনসে ইউএনডিপি শিফট করে দিয়েছে। এখন দেখো বোঝা যাচ্ছে যে কান্ট্রি 1 এর অবস্থা কিন্তু খারাপ 0.3, এবং কান্ট্রি 2 কিন্তু 0.5, অর্থাৎ কান্ট্রি 2 কিন্তু যাওয়ার জন্য বেশি ভালো। অর্থাৎ মানুষ কান্ট্রি 2 তে বেশি সুখে আছে। এরা ঠিকই বেশি কামাচ্ছে কিন্তু বাঁচছে না, যেটা ঠিক না। এরা কামাচ্ছেও অ্যাভারেজ, বাঁচছেও অ্যাভারেজ, বরং এই কান্ট্রিটা অনেক বেশি ভালো। অর্থাৎ জিওমেট্রিক মিনসে প্রকৃত অবস্থা বোঝা যায়, যেটা অ্যারিথমেটিক মিনসে অনেকটাই বোঝা যেত না 2010-এর আগে। তাই এখন ইউএনডিপি জিওমেট্রিক মিনসে শিফট করে গেছে অ্যারিথমেটিক মিনস থেকে। এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন এইচডিআই এর। এইভাবে এইচডিআই এর ক্যালকুলেশন, আজকে তোমরা ইউপিএসসি ক্লাসের 7 পেয়ে গেলে। এইটা হচ্ছে ইউপিএসসি ক্লাস। ইউপিএসসি তে এইভাবে পড়তে হয় প্রত্যেকটা জিনিস ইকোনমিক্সে। তো কোনোদিন যদি আমি কোর্স খুলি তাহলে দেখতে পাবে। তো আজকে অনেকটা তোমরা পরিচিত হয়ে গেলে। এইটা হচ্ছে ইউপিএসসি লেভেলের পড়াশোনা। এরকম ভাবে ক্লিয়ার হতে হয় প্রত্যেকটা জিনিস, একদম তোমার সম্পূর্ণ ক্লিয়ার হাতের আঙ্গুলে। আচ্ছা রিক আছে কি? রিক ক্লিয়ার হয়েছে গোটাটা কিভাবে ক্যালকুলেশন হয়? হ্যাঁ স্যার। গোপাল অ্যাকচুয়াল ভ্যালু কি করে বেরোচ্ছে? মানে অ্যাকচুয়াল ভ্যালু এই যে এইভাবে বেরোচ্ছে, এই যে এইচডিআই, আর তিনটে ইন্ডেক্স বের করে দিচ্ছ, এলইআই, ইআই, জিআই, এই তিনটের কিউব রুট করলেই অ্যাকচুয়াল ভ্যালু বেরিয়ে যাবে। যেমন 0.5, এখানে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হলো 0.5। এটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুয়েশনটা হয়। তো আমাদের এখানে 0.5 না, মানে যেটা বেরোবে সেটা। তো আমাদের একটা কিছু আছে 0.6 সামথিং আছে এরকম। তো সেটা হচ্ছে আমাদের নরওয়ে সব থেকে বেশি আছে। তো সেগুলো তো তোমরা জানোই। এই টোটাল হলো আমাদের রিকের জন্য, এটা হলো। এই জন্য আমি তোমাদের বলি কি বলতো, তোমরা যদি কিছু একটা বোঝাতে বলো না, তাহলে আমারও ভালো লাগে যে না পড়াচ্ছে, চলো আমিও তাহলে বোঝাই। যেমন রিক এটা বললো, সুদীপ্ত ওটা বললো, ভালো লাগলো, আজকে ক্লিয়ার করে দিলাম। এরকম তোমরা যদি প্রত্যেকেই কিছু না কিছু বলো, তাহলে লাইভ সেশনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, দেখবে অনেক ডিটেলসে, অনেক ভালোভাবে। স্যার আমার অনেক ডাউট রয়েছে স্যার, তাহলে এগুলো পাঠাবো? হ্যাঁ পাঠাবি, একটা একটা করে পাঠাস, সব পাঠিয়ে দিস না। ঠিক আছে। একদম ক্লিয়ার।
সৌমিতা, তাহলে এবার কিন্তু তোমরা নিজেরা এইচডিআই বের করে নিতে পারবে। তোমাদের যদি প্রপার ভ্যালুয়েশন এনএসএসও দিয়ে দেয়, প্রোভাইড করে দেয়, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটা অন্যদের কাজ, সিএসওর কাজ বা ইউএনডিপির কাজ, সেগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে আশা করি। তো আমরা চলে যাই, একটুখানি রেকর্ডটা অফ করে দেয় ঈশিতা, আবার রেকর্ডটা অন করো, রেকর্ডটা হ্যাঁ অফ। দাদা, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা সেকেন্ড টপিকে যাব।